বাবু, ভারতের সংবিধান, ভারতের নিয়ম, কলকাতা মেয়রের চেয়ারের নিয়ম তুমি লঙ্ঘন করছো। ইমিডিয়েট তুমি, তোমার মতো মেয়র আমাদের দরকার নেই, কলকাতাবাসীর দরকার নেই তোমার মতো একটা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন মেয়রের। কারণ মুসলমানদেরকে গরম করছো, মুসলমান তাতানোর কথা বলছো। তুমি কেন, তোমার বাপ কেন হিন্দুর মেয়েকে বিয়ে করতে গেছিল? মুসলমান মেয়ে পাইনি? মুসলমান মেয়ে পাইনি? হ্যাঁ, তোমার বাপ কেন হিন্দুর মেয়েকে বিয়ে করতে গিয়েছিল? হ্যাঁ, মুসলমান মেয়ে পাইনি? ছিল না মুসলমান মেয়ে, কোনো মুসলমান ঘরের ছিল না। তোমার বাপ যদি হিন্দু মেয়েকে বিয়ে করে থাকে, তুমিও হিন্দু প্রেমী হতে হবে। কারণ তোমার মা পুজো করে, তোমার বাড়িতে পুজো হয়, তোমার মা শিবের পুজো করে, তোমার মা পুজো করে। তুমি তো কিছুদিন আগে দুর্গা পুজো ফিতে কাটলে, হ্যাঁ, তুমি তো কিছুদিন আগে কালী পুজোর ফিতে কাটলে। নিজের বেলায় আঁটিসুটি, মুসলমান দেখলেই ব্যালটের কথা মনে পড়ে, মুসলমান দেখলেই বেফাস কথা বলতে ইচ্ছা করে না, লজ্জা করে না? বেহা নির্লজ্জ বেহুদা মেয়র কলকাতার ফিরহাদ হাকিম, জালি মাল, মুসলমানের কলঙ্ক। এরা সব নিজেদের আখের গোছাতেছে। সিদ্দিকুল্লাহ নিজের জামাই ছাড়া কিছু চেয়ে না। নট করা সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, তুমি তো মন্ত্রীর বাচ্চা, একটা মুসলমানের উপকার করেছো? আজ পর্যন্ত দেখাতে পারবে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমান লিবাস পরা মন্ত্রী একটা বাংলার মুসলমানের ছেলের চাকরি দিয়েছে? মুসলমান লিবাস পরে শুধু জামাইয়ের উপকার করেছে, শুধু মেয়ের উপকার করেছে। রানীমা খেপেছে, ঘি কোথায় ঢালছে? সবই তো জামাইয়ের পাতে ঢালছো আর মেয়ের পাতে ঢালছো। লজ্জা করে না বেহুদা বেঈমান বাংলার বুকে? এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই তোমার সফেদ ঘোড়া, তারপরে এই ফিরহাদ হাকিম, এই ফেল, এরা সব তৃণমূলের জামানায় সব ঘুটে কুউনির ব্যাটারা সব মক্কা দেখে ফেলেছে, তাই এখন মুসলমান করছে 26 সালে ভোটে। ইসলামে 4টে বিয়ে জায়েজ আছে, কিন্তু সেটা পরিবার পরিস্থিতি অনুযায়ী হয়েছিল। যখন ইসলাম ধর্ম হয় প্রচারে, তখন সদ্য একটা ছেলে বিয়ে করেছে, সন্ধ্যেবেলায় ডাক এলো, দিনের বেলায় বিয়ে করেছে, সন্ধ্যেবেলায় ডাক এলো যুদ্ধে যেতে হবে, যুদ্ধে চলে গেল, সেই স্বামীটা মরে গেল। এবার সদ্য বিবাহিত মেয়েটাকে তো সমাজ ছিঁড়ে খাবে, তার সেফটির জন্য আর তাকে একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। অর্থাৎ এটা সমাজের সেফটির জন্য, পরিস্থিতি অনুযায়ী পরিস্থিতি। আর এখন তো যা হচ্ছে, পরিস্থিতি তো পাল্টে গেছে, এখন তো ফুর্তি করার জন্য বিয়ে করছে। এখনও মুসলমানরা যারা পয়সা হয়ে যাচ্ছে, হাজি বিবি হজে যায়, ডুবে ডুবে পানি খায়, এখন যারা করছে এটা ফুর্তি করার জন্য, ধর্মের ঢালটাকে সামনে রেখে। তা ফিরহাদ বাবু, তোমার তো মা হিন্দু, দুটো মেয়ে, একটা বিবি, 4টে করো না। 4টে করলে বছরে 4টে করে মনা হবে, তাহলে 16টা 4টে করে মনা হবে, 4 বছরে 16টা মনা হবে। তুমি 70% করে দাও। এই ফিরহাদ হাকিম যে চেয়ারে বসে আছে, কলকাতার মতো মেয়র, সেই চেয়ারের মর্যাদাহানি করলো, সেই চেয়ারের মানে কি বলবো, কলঙ্কিত করলো। যে চেয়ারে সুভাষচন্দ্র বোস বসছে, যে চেয়ারে চিত্তরঞ্জনবাবু বসে, যে চেয়ারে বিকাশ রঞ্জন বসেছে, যে চেয়ারে সুব্রত মুখোপাধ্যায় বসে, সেই রকম একটা চেয়ারে বসে, কলকাতার মেয়রের চেয়ারে বসে, তার মুখে এরকম ভাষা বাংলার মানুষ আশা করেনি, বাংলার কোনো মুসলমানও আশা করেনি। ফিরহাদ বাবু, লাজ তো করো, শরম তো করো, চেয়ার কা সম্মান তো রাখো। মুসলমান ধর্মে কোথায় বলেছে? কোথায় বলেছে? কোন হাদিসে বলেছে? কোন কোরআনে বলেছে? তুমি দেখাতে পারবে? তুমি দেখাতে পারবে? একটা জায়গায় দেখাতে পারবে? আজকে 26 সালে ভোট, 21 সালের আঁকড়া দেখুন। মমতা ব্যানার্জি 5 to 7% ভোট পেয়েছে হিন্দু ভোট, বাকি সমস্ত মুসলমান ভোট পেয়েছে বিজেপি জুজুর ভয় দেখিয়ে। আজকে 26 সালের ভোটকে সামনে রেখে বাজারে মমতা ব্যানার্জি নামিয়ে দিয়েছে, হুমায়ুনকে নামিয়ে দিয়েছে, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নামিয়ে দিয়েছে, এই ফেল তোয়ার সিদ্দিকে নামিয়ে দিয়েছে
ফিরহাদ বাবুকে। ফিরহাদ, আপনি দেখুন বাংলাদেশে ইউনিট সরকার আসার পরে যেভাবে ওখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, যেভাবে সাধু সন্তদেরকে অত্যাচার করা হচ্ছে, যেভাবে সাধু সন্তদেরকে ধরে জেলে পড়া হচ্ছে, তাদের বিরুদ্ধে একজন উকিল পর্যন্ত দাঁড়াতে দিচ্ছে না। যদি কোনো উকিল দাঁড়াচ্ছে তাকে মেরে ধরে হুমকি দিচ্ছে, তার বাপ মার পর্যন্ত হুমকি দিচ্ছে। আজকে বাংলাদেশে যে অরাজকতার সৃষ্টি হচ্ছে, উত্তপ্ত পরিস্থিতি হয়ে গেছে, আজকে সেই উত্তপ্তের আঁচ আমার বাংলাতে পড়ছে, ভারতবর্ষে। কারণ পাশাপাশি দেশ, ওরাও বাংলাভাষী, আমরাও বাংলাভাষী। এদিকে আমাদের বিরোধী দলনেতা তিনিও বাজার গরম করছে, আর ঠিক সেই সময় তুমি মুসলমানদেরকে গরম করছো, মুসলমান তাতানোর কথা বলছো। আজকে বাংলা, এ বাংলা কবি নজরুলের বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা। সেই বাংলাতে, সেই বাংলার চেয়ারে বসে, মেয়রের চেয়ারে বসে তুমি কলঙ্কিত করে দিলে। তোমার মতো কলকাতার মেয়র আমাদের বাংলার মানুষের চাই না, আর এই রকম হারামজাদা মুসলমানও আমাদের চাই না। ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। হিন্দুস্তান হয়েছিল হিন্দুদের জন্য, পাকিস্তান হয়েছিল মুসলমানদের জন্য। শুধুমাত্র জিন্না নিয়ে চলে গেছিল ওখানকার প্রধানমন্ত্রী হবে বলে, আর নেহেরু পরিবার এখানকার প্রধানমন্ত্রী হবে বলে এই দেশটাকে ভাগ করেছিল। কিন্তু যখন মৌলানা আবুল কালাম আজাদ এবং খান আব্দুল গফ্ফর খান চিৎকার করে বলল যে আমরা পাকিস্তানে যাব না, আমরা ভারত ছেড়ে যাব না, আমরা চিরকাল কংগ্রেস করেছি, আমরা ভারতের মাটিতে জন্মেছি, আমরা ভারতের মাটিতেই আমরা কবর হবে, ভারতের মাটিতে আমার মায়ের কবর আছে, ভারতের মাটিতে আমার বাপের কবর আছে, আমরা যাব না। তখন এই নেহেরু পরিবার ঘোষণা করলো যে যে সমস্ত মুসলমান চলে গেছে তারা, যারা রয়ে গেল তাদের জীবন জীবিকা সমস্ত ধর্ম রক্ষার দায়িত্ব ভারত। আর ওদিকে পাকিস্তানে জিন্না চুক্তি করলো এই ভারতের সাথে, যে চুক্তিটার নাম হচ্ছে লিয়াকত চুক্তি। ওখানে জিন্না ঘোষণা করলো যে ওখানকার যে সংখ্যালঘু হিন্দুরা রয়ে গেল তাদের জীবন জীবিকা ধর্ম রক্ষার দায়িত্ব। পরবর্তীকালে বাংলাদেশ ভাগ হয়ে গেল। কিন্তু আজকে বলুন, পাকিস্তানে বা বাংলাদেশে বা সিরিয়াতে বা যে কটা আফগানিস্তানে যে সমস্ত জায়গায় তালিবানি মুসলমান শাসন চলছে, একটা দেশ সুখে আছে দেখাতে পারবে? সিরিয়ার রাজা পালিয়ে গেল, বাংলাদেশ গণ্ডগোল, পাকিস্তান গণ্ডগোল। আমরা ভারতবর্ষের সেকুলার 70% হিন্দু সনাতনীরা আমাদেরকে বুকে আগলে রেখেছে, কারণ সনাতনীদের মন বিশাল বড়। তাই আমরা সনাতনীদের ছত্রছায়ায় আমরা যারা সংখ্যালঘু মুসলমান আছি, আজও নারায়ে তাকবীর বলছি, আজও মসজিদে নামাজ পড়ছি, আজও কোরআন পড়ছি, আজও আমরা ইসলাম প্রচার করতে পারছি। এটা ফিরাদ হাকিমের সহ্য হচ্ছে না? এটা কি ফিরাদ হাকিমের সহ্য হচ্ছে না? সুখে থাকতে ভূতে কেলুচ্ছে সব। মানে কুজো কোনোদিন সোজা হয়ে হেঁটেছে? কুজো কোনোদিন বল খেলেছে? কুজো কোনোদিন দৌড়েছে? তাই বাংলা কেন, ভারতবর্ষের এই যে মুসলমানরা আছে, এটা হিন্দুদের সনাতনীদের মনটা বড় বলে আমরা আছি। আমরা অত্যন্ত মাথা তুলে আছি, গর্বের সাথে বলি হিন্দুস্তান হামারা। আর এই মাটিতে জন্মেছি, এই মাটিতে আমাদের কবর হবে। আর এই মাটিকে যদি কোনো মুসলমানের বাচ্চা ভেতরে ভেতরে বাংলাদেশি বা পাকিস্তানিদের মদত করার চেষ্টা করে বা এটাকে ইসলামিক করার চেষ্টা করে, তার হাত দে দে ঠাকুর, এ হাত মুজে দে দে ঠাকুর, এরকম হাত দিয়ে দেবে। বা এটাকে কোনোদিন আমরা ইসলামিক রাষ্ট্র হতে দেবো না, রাষ্ট্রবাদী মুসলমানরা হতে দেবো না। আমরা হিন্দু মুসলমান একসাথে আছি, এক বিনতে দুটি ফুল, হিন্দু মুসলমান। তাই তো রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছে, পুকুর একটাই ঘাট অনেক। এখানে অ্যাজ পার রুল অনুযায়ী, আমি হাইকোর্টের আইনজীবী হিসাবে বলছি,
যাদেরকে ধরা হয়েছিল প্রত্যেকে গিল্টি পেয়েছিল বলে ধরেছিল, প্রমাণ সাপেক্ষে ধরেছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বাংলার দুর্ভাগ্য, বাংলার মায়েরা রাত জেগেছিল, তারা বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। তাদের দুর্ভাগ্য এবং বাংলাবাসীর দুর্ভাগ্য। আজকে অ্যাজ পার নর্ম অনুযায়ী, রুল অনুযায়ী, একজন হাইকোর্টের আইনজীবী হিসাবে বলছি, 14 দিনের মানে 90 দিনের মধ্যে যাকেই অ্যারেস্ট করছে, যত বড়ই আসামি হোক, তাকে 90 দিনের মধ্যে লোয়ার কোর্টে তোমাকে চার্জশিট ফাইল করতে হবে। কিন্তু 90 দিনের মধ্যে ইডি সিবিআই চার্জশিট ফাইল করতে পারলো না। ওয়াই? কেন পারলো না সিবিআই? কেন পারলো না ইডি? কার অঙ্গুলি হিলনে? কার ফোন এসছিল? আর যদি এখনও তো প্রভিশন আছে, আমার হাইকোর্টে মামলা করে যে যারা ছাড় পেয়েছে তারা সাক্ষীকে প্রভাবিত করছে, তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করছে, তাই ওদেরকে ওই ইয়েটা খারিজ করে দিয়ে, বেলটা খারিজ করে দেবার আবেদন জানিয়ে আমার হাইকোর্টে মামলা করতে পারে। করো দেখি। আর যদি না করতে পারো, বড়িয়া বিস্তার বাঁধো, গো টু দিল্লি, চলে যাও দিল্লি। তোমাদের মতো ইডি সিবিআই আমাদের দরকার নেই। বাংলার মানুষ বুঝে নেবে। এই সন্দীপ ঘোষ যে একেবারে রিজাইন, এত অনেক কিছুতে অভিযুক্ত থাকার পরে রিজাইন করার সঙ্গে সঙ্গে যে প্রাইজ পোস্ট পেয়ে যায়, সে যদি ছাড়া পেয়ে যায়, তাহলে তো মানে কতজন সাক্ষীদের তো করবেন উনি, এতটা প্রভাবশালী। লেট মি ফিনিশ। এই সন্দীপ ঘোষ হচ্ছে মমতা বুবুর, মমতা খালার, মমতা আপার ঘনিষ্ঠ। সকালবেলায় রেজিগনেশন, বিকেলবেলায় প্রমোশন। আর প্রমোশন যে লোকটা পায়, যে লোকটা অধ্যক্ষ, যার নেতৃত্বে অভয়াকাণ্ড হয়েছে, যার নেতৃত্বে সমস্ত লাশটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই লোকটি আজকে জামিন পেয়ে যাওয়া মানে আমাদের বাংলার মায়ের দুর্ভাগ্য এবং অভয়ের মায়ের দুর্ভাগ্য। তাই আমি বলবো ইডি সিবিআইয়ের বিরুদ্ধে যদি ইডি সিবিআই তৎপর না হয়, তাহলে বাংলার মানুষ এর বিচার কিভাবে করতে হয় সেটা বুঝিয়ে দেবে 26 সালে। অবশ্যই এর প্রভাবশালী আবার কি? প্রভাবশালী মমতা বাবু, কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খোদ মুখ্যমন্ত্রী এবং তিনি হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। আবার মেডিকেল মাফিয়া, তার মাথা হচ্ছে অভিষেক ব্যানার্জি, আলালের ঘরের দুলাল, যার কাকু বলে আমার বাসকে কেউ ছুতে পারবে না, সেই মালটা। সুতরাং এখানে প্রভাবশালী বলতে ঠক বাসতে গাঁ উজাড় হয়ে যাবে। খোদ প্রভাবশালী বলতে স্বাস্থ্যমন্ত্রী, খোদ প্রভাবশালী বলতে আমাদের অভিষেক ব্যানার্জি। তাই প্রভাবশালীদের মাথায় হাত থাকার জন্য আজকে ইডি সিবিআই চার্জশিট জমা দিতে পারলো না। তাই ইডি সিবিআইকে বলছি ইমিডিয়েট বড়িয়া বিস্তার বাঁধো আর গো টু দিল্লি।